সাফ চ্যাম্পিয়নশিপে আরো একবার বাংলাদেশ হোস্ট নেশন। বাফুফে থেকে স্পন্সর সবাই করছেন প্রমোশন। এবারে সাফে হামজাদের জন্য বড় মৌকা, প্রতি ম্যাচেই হবে জিততে। থমাস ডুলির আন্ডারে নিখুঁত ছক হবে আঁকা। বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরে ইনজুরির বড় ধাক্কা, লিটন শরীফুলে পয়লা ম্যাচ মিস, রানাকে গেলই না দলে রাখা। কলকাতা সফরে আসতে পারে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশের ক্রেজ, সেলেসাওরাই গড়তে পারে এবারে নতুন ফেজ। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। আয়োজক আর আতিথেয়তায় বাংলাদেশিদের সুনাম আছে দুনিয়া জুড়ে। এই অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল আসর সাফ আবার ফিরছে বাংলাদেশে। সবার মন কাড়তে বেশ তৎপর বাফুফে কর্তারা। সাফের সাধারণ সম্পাদক বিশ্বাস করেন জমজমাট এক ইভেন্ট উপহার দেবে বাংলাদেশ। ভক্তদের দিল জিততে স্পন্সর প্রতিষ্ঠানও আঁকছে নানা ছক। সাইফুল রূপকের রিপোর্ট। ফুটবল বিশ্বকাপ যেন শেষ হইয়াও হইল না শেষ। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন নিয়ে আর কত পাগলামি। এখন সময় হয়েছে লাল সবুজ পতাকা উড়িয়ে হামজা জামাখ্যাত সাফের উন্মোচিত হলো দৃষ্টিনন্দন লোগো। দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে দারুণ এক ফ্রেম। 7 দলের লড়াই নভেম্বরে ঢাকাতেই। বাংলাদেশের আয়োজন আর আতিথেয়তায় পূর্ণ বিশ্বাস আছে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেলের। So confident that the Bangladesh Football Federation will deliver outstanding edition of this prestigious tournament, which returns to Bangladesh for the first time since 2018. বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও আকর্ষণীয় জায়গাগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সাফের লোগোতে। আয়োজনে মুন্সিয়ানা দেখিয়ে সবার বাহবা পেতে মুখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। ঢাকা হোস্ট করছে সাউথ এশিয়ার বিগেস্ট ইভেন্ট, ফুটবল ইভেন্ট। লোগোটা কেমন দেখলেন? থিমটা কি? চমৎকার, ভেরি মডার্ন, খুব ক্রিস্প একটি লোগো। আর খুবই ভালো লেগেছে যে বাংলাদেশের অনেকগুলি পয়েন্টকে তারা হাইলাইট করেছে ভেরি টেস্টফুলি। আপনাদের তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ আছে যে হোস্টিং করা, সবকিছু আয়োজন, দর্শকদের জন্য ফ্যাসিলিটি সাফ থাকবে, বাট আপনাদের দায়ভারই কিন্তু এখন বেশি। অবশ্যই, আমরা তো হোস্ট কান্ট্রি, সো অ্যাজ এ হোস্ট আমাদের দায়িত্ব কিন্তু ভেন্যুটাকে ম্যানেজ করা এবং ম্যাচ অপারেশন কন্ডাক্ট করা। সো ইটস ভেরি চ্যালেঞ্জিং। আমরা গত বছর দেখেছি যে গণজোয়ার হয়েছে, তো আমরা জানি এবং বুঝি যে এবারও চমৎকার একটি জোয়ার হবে, কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে যে হাইপ ক্রিয়েট হয়েছে সাফ নিয়ে, সো সেখান থেকে চিন্তা করে তো বোঝাই যাচ্ছে যে এটা খুবই ভালো একটি টুর্নামেন্ট হবে। সো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট উই আর লুকিং ফরওয়ার্ড। আমরা প্রস্তুত এবং আমরা খুব বিশ্বাস করি আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আল সাহেবের নেতৃত্বে আমরা এটা সুন্দর করে করতে পারবো এবং বাংলাদেশকে রিজনের ভিতরে একটি ভালো হোস্ট হিসেবে প্রেজেন্ট করতে চাই আমরা। হামজা সমিতদের মতো প্রবাসীদের আগমনে গেল 1 বছর ধরেই দেশের ফুটবলে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। লাল সবুজ দলের খেলা মানেই স্টেডিয়াম হাউসফুল। শুধু ফুটবলাররাই দর্শকদের মুখে হাসি ফোটাবে না, পাশে থাকবে টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানও। গ্যালারির ফ্যানদের হাতে উঠতে পারে আকর্ষণীয় পুরস্কার। আমরা ফুটবল নিয়ে আসলে টেকনো গ্লোবালি কাজ করছে এবং বাংলাদেশের সাথে কাজ করেও কিন্তু গট দ্য সেম ফিডব্যাক। সো আমরা যখন এই সাপের এই প্রপোজালটা পাই, ইমিডিয়েটলি উই গো ফর ইট। ডে আমাদের টেকনোর সাথে ফুটবল অনেকভাবে কানেক্টেড। যেসব দর্শকরা আসবে তাদের জন্য কি সারপ্রাইজ থাকে? আপনি দেখেছেন যে গতবারও কিন্তু আমরা যারা বেস্ট ভাবে মাঠে ছিল, পিকচার অফ দ্য মার্কেট থেকে কিন্তু আমরা হ্যান্ডসেট গিফট করেছি এবং বিভিন্ন জিনিস গিফট করেছি। সো আমাদের এবারও প্ল্যান আছে কাস্টমারদেরকে নিয়ে এঙ্গেজমেন্ট প্রোগ্রাম কোনো কিছু যদি করা যায় মাঠে থেকে, সেই জায়গাটা আমাদের কাজ করবো। তাহলে বলাই যে দর্শকদের জন্য গেলবার যেহেতু এত কিছু ছিল, এবার আরো বড় কিছু, যেহেতু বড় টুর্নামেন্ট, বড় গিফটই থাকবে। অফকোর্স আমার কাছে মনে হয় যে গতবার তো আমরা শুধুমাত্র একটা এএফসি কোয়ালিফাইং ম্যাচ ছিল, এবার তো একটা টুর্নামেন্ট এবং আমি ইটস আওয়ার গ্রেট অনার এবং ইটস আওয়ার গ্রেট উই আর ফিলিং প্রাউড টু বি টাইটেল স্পন্সর অফ সাফ। 4 থেকে 17 নভেম্বর ঢাকায় গড়াবে সাফের 15তম আসর। তার আগে 1 আগস্ট টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান হবে ভুটানের থিম্পুতে। সাইফুল রূপক, 71। ঘরের মাঠে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। তার চেয়ে বড় কথা, বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম আর আগের মতো নেই। এই দলে তারকা প্রবাসী ফুটবলাররা আছেন যারা সাফের লেভেল থেকে নিজেদের দলটাকে অনেকটা উপরে নিয়ে যেতে পারেন। টুর্নামেন্টের সফলতম দল ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে জয়টা কাজ করছে আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে। থমাস ডুলি আর তার ছেলেরা বলছেন প্রতিটা ম্যাচই জেতার জন্য মাঠে নামবে বাংলাদেশ। রিপোর্টে বিস্তারিত।
সবাই বলছে গল্পটা 23 বছরের পুরনো। সেবারই শেষ ট্রফির গায়ের রেড অ্যান্ড গ্রিন রিফ্লেকশন দেখে হেসেছিল পুরো বাংলাদেশ। কিন্তু মনে রাখতে হবে, টোটাল টুর্নামেন্টে ওই একবারই হাসতে পেরেছিল লাল সবুজ বাহিনী। সাউথ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরে এরপর আফগানিস্তানের মতো নবাগতও একবার ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে, কিন্তু বাংলাদেশ এরপর একবারের বেশি খেলতে পারেনি ফাইনালও। সাফে বেহাল বাংলাদেশের আশার পালে এবার হাওয়া একটু জোরে সোরেই লাগার কারণ খেলা ঘরের মাঠে, আছে একঝাঁক প্রবাসী ফুটবলার আর নয়া হেড কোচ হাই প্রোফাইল থমাস ডুলি। Right in the beginning, we didn't have a lot of time to. এই টুর্নামেন্ট দিয়েই আসলে অনফিল্ডে আমরা একে অন্যকে চিনতে শুরু করব। তবে অফিসিয়াল গেম বা প্র্যাকটিস সব জায়গায় টার্গেট থাকবে প্রত্যেকটা ম্যাচ জেতা। জার্মানি, বার্সেলোনা, আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলি জিততেই মাঠে নামবো এবং চাইবো আমার ফুটবলারদের মধ্যেও সে মাইন্ডসেট গড়ে উঠুক। এই টুর্নামেন্টের প্রতিপক্ষরা সবাই কম বেশি আমাদের মানেরই। এটি হালকাভাবে নিলে কাজটা কঠিন হবে, আর সিরিয়াসলি নিলে হয়তো ট্রফিটা আমরা ঘরে ফিরিয়ে আনতে পারবো। অনেক আগে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি, ইন বিটুইন আমরা হইতে পারি নাই। তো আমি মনে করি যে এই অপরচুনিটি আমরা কোনোভাবে মিস করতে চাই না। কিন্তু কোচ যেটা বলবো, আমরা ওভার এক্সাইটেড হইতে চাই না বা ওভার কনফিডেন্ট হইতে চাই না। আমরা আমাদের নর্মাল খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাব ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাঠে রাখতে পারবো। সাফে বাংলাদেশ তাদের একমাত্র শিরোপা জিতেছিল 2003 সালে। সর্বোচ্চ 9 টাইটেল ভারতের দখলে, যাদের ধারে কাছেও নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা মালদ্বীপের 2টি। বাংলাদেশের মতো একবার করে সাফ জিতেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 2003 ছাড়া 1999 আর 2005 আসরে রানার্স আপ হওয়ার অভিজ্ঞতা আছে জামাল ভুইয়াদের। এর বাইরে সাফল্য বলতে 95-তে থার্ড প্লেস। তবে সাফের মতো আসরে ক্যাবিনেটে চ্যাম্পিয়ন ট্রফি না উঠলে সেটাকে ঠিক সাফল্য হিসেবে দেখা মুশকিল। 23 বছর আমাদের কোনো ট্রফি নেই, এবার তো আমরা জিততেই চাইবো। আত্মবিশ্বাস থাকতে হবে, আবার ওভার কনফিডেন্ট হলেও চলবে না। কথায় নয়, কাজে বিশ্বাস করতে হবে। আর ফ্যানদের বলবো তারা যেন আমাদের জন্য গলা ফাটায়, যাতে ছেলেরা আত্মবিশ্বাস পায় আর প্রতিপক্ষ চাপে ভেঙে পড়ে। তবে আমরাও ভুল করতে পারি। মিলিয়ন ডলারের ফুটবলাররাও বিশ্বকাপে ভুল করেছে, তাই আমাদেরও কিছু ভুল হলে সেটি সহজভাবেই নেই। দেশের বাইরে খেলা হলেও হামজাদের জন্য বরাবরই গ্যালারি থাকে বাংলাদেশের দখলেই, আর ম্যাচ হোম গ্রাউন্ডে হলে তো কথাই নেই। এর আগে 3বার সাফের আয়োজন করেছে লাল সবুজ বাহিনী, যার মধ্যে একবার চ্যাম্পিয়ন আর অন্যবার সেমিফাইনালিস্ট। 2018 আসরের আয়োজক হলেও গ্রুপ স্টেজই পার হতে পারেনি তপু বর্মনরা। অবশ্য 2005-এর পর মোট 8টি সাফ খেলে মোটে 2বার সেমিতে গেছে বাংলাদেশ। বাকি সব আসরে তাদের মিশন থেমেছে গ্রুপ স্টেজে। সাফ অলওয়েজ কঠিন। আসলে আপনার যে কোনো টুর্নামেন্টে আপনি খেলে জিততে হবে এবং আপনার পারফরমেন্স শো করতে হবে। আমরা আসলে এই সাফটা জিততে চাই এবং আমাদের দেশে খেলা সব ক্রাউড থাকবে, আপনারা থাকবেন, দর্শক থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি। বাংলাদেশের এবারের স্কোয়াডে তারুণ্য মিলেমিশে যাচ্ছে অভিজ্ঞতার সাথে। তার সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা হাই ইন্টেন্সিটির ইউরোপিয়ান ইঞ্জিন, দলের ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে কয়েক গুণে। হামজা সৌমিত্রা তাই 23 বছর আগের স্মৃতি ফিরিয়ে আনার ছক কষছে। একটু বেশি দেরি হলো হয়তো, কিন্তু তাতে কি, ইটস বেটার লেট দ্যান নেভার। খালিদ জামিল, একাত্তর। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু নিয়ে যেতে পারছে না সেরা দলটা। পেস ইউনিটের 2 বড় নাম ছিল নাহিদ রানা, শরীফুলকে ফুল টাইম পাওয়া যাচ্ছে না। অন্যদিকে মিডল অর্ডারে বড় দুশ্চিন্তায় টাইগাররা। প্রথম ম্যাচে থাকছেন না লিটন দাসও। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার মাঠে খেলার সুযোগটা আসছে, সেখানেও উইকেট দেখে হাত নিষ্পিস করার কথা পেসারদের। আর নাহিদ রানার মতো এক্সপ্রেস বোলারের ক্ষেত্রে তো কথাই নাই, কিন্তু সুযোগটা আর পেলেন কই। বাংলাদেশ অ্যাওয়ে টেস্ট খেলবে আর সেখানে নাহিদ রানা থাকবেন না, এমনটা গেল 2 বছরে অন্তত হয়নি। কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজটিতেই রানার থাকা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া টেস্ট খেলবে বাংলাদেশ, আর সেখানে চোটে পড়ে ছিটকে গেছেন রানা। বাম পাশের পেশির চোট এতটাই সিরিয়াস যে মাঠে ফিরতে 6 থেকে 8 সপ্তাহ লেগে যেতে পারে। 23 বছর পর বাংলাদেশে খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়ার মাঠে। টাইগারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। ইন্টারন্যাশনাল সার্কিটে তারও হয়নি 21 বছরের বেশি। টাইগারদের আন্তর্জাতিক ক্যারিয়ারের গড় দৈর্ঘ্য 5 থেকে 8 বছর। তার মানে 23 বছরের একটা দলের জন্য প্রায় 4 জেনারেশনের খেলে ফেলার কথা। সেই দলটা অবশেষে যখন সুযোগ পাচ্ছে, তখন টাইগারদের দুর্গে ইনজুরির খানা।
বিগ ব্লো ফর বাংলাদেশ। নাহিদ রানার পর লিটন দাসের না থাকাটা, প্রথম টেস্টে তো খেলতে পারবেন নাই, একই সাথে সেকেন্ড টেস্টেও রয়েছে শঙ্কা। তবে ফিট হয়ে ফিরতে পারলে নির্বাচকদের জন্য একটা সুযোগ অবশ্য থাকছে চিন্তা করার। কিন্তু প্রথম ম্যাচে খেলতে না পারাটা ভোগাতে পারে বাংলাদেশ দলকে। দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন লিটন, তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার কন্ডিশনে নামতে হচ্ছে, আর এটাই পিছিয়ে দিতে পারে শান্তর দলকে। রানা না থাকলে শরীফুল হালটা ধরতে পারতেন, কিন্তু সেই সুযোগটাও আর থাকলো না হ্যামস্ট্রিং চোট গ্রেড 1-এর। প্রথম টেস্ট থেকে তারও থাকা হচ্ছে না। তবে মন্দের ভালো দিক হতে পারে 12 আগস্ট ফিটনেস টেস্টে পাস করতে পারলে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন। তবে বোলিং ওয়ার্কলোড ঠিকঠাক নিতে পারছেন কিনা সেটাও একটা ইস্যু হয়ে দাঁড়াবে। শরীফুল, নাহিদ রানা, লিটন দাস এই তিনজনের না থাকায় ঠিক কোথায় কোথায় পিছিয়ে পড়বে সেই হিসেবটা করা যাক। নতুন বলে উইকেট তোলার সুযোগটা আগের মতো থাকছে না, একই সাথে গতি দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর কাজটাও আর করা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো লাল বলে কনসিস্টেন্ট পেসারকে না পেয়ে খর্গশক্তির দল নিয়ে নামতে হচ্ছে শান্তদের। শরীফুল হতে পারতেন বাহাতি বাজির ঘোড়া, কিন্তু সেটাও আর হচ্ছে না। আর মিডল বর্ডারে অজিদের পেস অ্যাটাক সামলানোর জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারত লিটন দাস, কিন্তু সেই লাক্সারিটাও আর নেওয়া হচ্ছে না বাংলাদেশের। আবু নাইম, ৭১। সাউথ এশিয়ায় ব্রাজিল মানেই অন্যরকম এক উন্মাদনা, বিশেষ করে বাংলাদেশে, যেখানে বিশ্বকাপ এলেই হলুদ জার্সিতে রঙিন হয়ে ওঠে পুরো দেশ। আর পাশের দেশ ভারতও কম না। এবার যেন সেই ভালোবাসার প্রতিদান দিতেই দক্ষিণ এশিয়ায় পা রাখতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসছে ব্রাজিল, আর সেই আয়োজন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার উঠছে বাংলাদেশের নাম। কেন এত গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। দক্ষিণ এশিয়ায় ব্রাজিল আর্জেন্টিনার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বাংলাদেশের সেই উন্মাদনা চোখে পড়ার মতো। কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে মাস জুড়ে কত শত আয়োজন। ব্যাপারটা এমন যে ব্রাজিল বা আর্জেন্টিনাতেও এত কিছু হয় না যা বাংলাদেশে হয়। সেই ব্রাজিল এবার খেলতে আসছে ভারতের কলকাতায়, আর সেখানে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে গণমাধ্যমে আসছে নানা রকম খবর। এখনো নিশ্চিত না ব্রাজিলের প্রতিপক্ষ। যেহেতু কলকাতায় ম্যাচ, সেখানে প্রতিপক্ষ ভারত হওয়া খুব স্বাভাবিক, কিন্তু অফিসিয়ালি কোনো প্রতিপক্ষের নাম শোনা যায়নি। তবে এই ম্যাচের মূল একটা উদ্দেশ্য থাকবে, দক্ষিণ এশিয়া থাকা ব্রাজিল ফ্যানদের ভালোবাসা একটু হলেও ফিরিয়ে দেয়া। সেখানে বাংলাদেশের নামটা আসছে বড় করে। সেপ্টেম্বর অক্টোবরে প্রথম ফিফা সুপার ডেটে 3টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে 2টি ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছে। 25 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিলে এবং 29 সেপ্টেম্বর ব্রিসবেনের স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। অস্ট্রেলিয়া ম্যাচের পর অক্টোবরের শুরুতে কলকাতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। আয়োজকদের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। তবে সেলেসাওদের প্রতিপক্ষ হচ্ছে কারা? বিভিন্ন গণমাধ্যমের খবর, এই উইন্ডোতে বাংলাদেশের সাথে ম্যাচ খেলার সুযোগও খুঁজছিল ব্রাজিল, কিন্তু ট্রাভেল, প্রস্তুতি, লজিস্টিক্যাল বিভিন্ন ভাবনায় তা হয়তো আপাতত বাস্তবতার মুখ দেখছে না। সংবাদ মাধ্যমগুলো বেশ গুরুত্বের সাথেই তাদের খবরে বাংলাদেশের নাম ব্যবহার করছে। টিএনটি স্পোর্টস একটি ছবি দিয়ে জানিয়েছে বাংলাদেশের খুব কাছেই প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। তারা জানে বাংলাদেশের নেইমার, ভিনিদের কি পরিমাণ ভালোবাসা দেখানো হয়। ভবিষ্যতে ব্রাজিলের ভেতরেই আরও বেশি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চিন্তা আছে দেশটির ফুটবল কনফেডারেশনের। বিশেষ করে যেসব শহরে জাতীয় দলের ম্যাচ খুব কম হয়, সেসব অঞ্চলে ব্রাজিলকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে দেশটির। এমনকি বিশ্বের যেসব জায়গায় সেলেসাওদের নিয়ে আছে দারুণ উন্মাদনা, সেসব জায়গাতেও খেলার পরিকল্পনা করছে ব্রাজিল। তবে একটা প্রশ্ন আসছে, সেলেসাওরা আসছে কলকাতায়, বাংলাদেশে তারা আসবে কবে? মঈন হাসান, ৭১। ক্ষমতার প্রভাব কিংবা স্বেচ্ছাচারিতা, বিশ্ব ফুটবলে এক ত্রাসের নাম জিয়ান্নি ইনফান্তিনো। এবারের বিশ্বকাপে তার বিতর্কিত হাজারো সিদ্ধান্তের নড়ে চড়ে বসেছে মানবাধিকার সংস্থাগুলো, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন আর রাজনৈতিক নিরাপত্তা না রাখায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ দায়ের করে ফেয়ার স্কয়ার, কিন্তু আইওসি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই অভিযোগ নাকচ করে দেয়। কিন্তু কেন আইওসি ইনফান্তিনোর কাছে ধরাশায়ী? বিস্তারিত তাজদিন খন্দকারের রিপোর্টে। ক্ষমতা, অরাজনৈতিক
অরাজকতা আর প্রভাব। ফুটবলের দুনিয়ায় এক মাফিয়া, গোলবলের রাজ দরবারে যেন এক অদৃশ্য কিংমেকার, যার কথায় ওঠে আর বসে বিশ্ব নেতারা, যার আঙুলের ইশারায় বদলে যায় ফুটবলের শত শত নিয়ম। তিনি ক্ষমতার চেয়ারে আগলে বসে আছেন এক প্রকার স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটিয়ে। তার প্রভাবের সামনে সবার মুখে কুলুপ। তিনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বস জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপে একের পর এক বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন আর ক্ষমতার পাওয়ার প্লের সবকিছুর কেন্দ্রবিন্দুতে এক নাম, জিয়ান্নি ইনফান্তিনো। এমনও সমালোচনা উঠেছে ফুটবলের এই ক্ষমতার বলয় নাকি এতটাই শক্তিশালী যে বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গেও তার দহরম মহরম নিয়ে প্রশ্ন ওঠে। আর এবার সেই বিতর্কে ঢেউ গিয়ে আছড়ে পড়েছে খোদ অলিম্পিক আন্দোলনের দরজায়। কিন্তু শেষ পর্যন্ত আইওসিও যেন বলল, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু বিতর্কের ফাইনাল হুইসেল এখনো বাজেনি। শেষ 16 ম্যাচে লাল কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের, কিন্তু অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর সেই নিষেধাজ্ঞা 12 মাসের জন্য স্থগিত করেছে ফিফা। আর তাতেই শুরু হয় সমালোচনার ঝড়। মানবাধিকার ভিত্তিক সংস্থা ফেয়ার স্কয়ার অভিযোগ তোলে, ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়েছেন। সেই অভিযোগ গড়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির টেবিলে। অনেকের প্রত্যাশা ছিল এবার হয়তো খুলবে তদন্তের দুয়ার, কিন্তু শেষ হাসি কে হাসবে সেটার উত্তর দিয়েই দিল আইওসি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়ে দিয়েছে, ফিফার শাসন ব্যবস্থা, সরকারের সঙ্গে সম্পর্ক কিংবা ফুটবলের নিয়ম বাস্তবায়নের বিষয় তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্থাৎ ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে অলিম্পিক কমিটি। তবে ধোঁয়া উঠলে আগুনও থাকে, এই প্রবাদই যেন নতুন করে সামনে আনছে নরওয়ে ফুটবল ফেডারেশন। তারা বিষয়টি নিয়ে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বলেছেন, পুরো ঘটনায় তারা গভীর উদ্বেগ দেখছেন। একদিকে ক্ষমতার করিডোর, অন্যদিকে নৈতিকতার প্রশ্ন। বিতর্কের বল এখন গড়াচ্ছে কোথায়? আইওসি হাত গুটিয়ে নিলেও থামেনি সমালোচনা। ফিফার অন্দরমহলে এই ঝড় শেষ পর্যন্ত কতটা তাণ্ডব চালাবে? ফুটবলের ক্ষমতার সিংহাসনে কি চলছে কোনো গভীর ষড়যন্ত্র? তাজিন খন্দকার, ৭১। জার্সির বুকে 4টা বিশ্বকাপ তারকা, অথচ টানা 3 আসরে মূল মঞ্চেই নেই ইতালি। একসময় বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ আজুরিরা এখন লড়ছে নিজেদের হারানো পরিচয় ফিরে পাওয়ার জন্য। আর সেই ভাঙা সাম্রাজ্য পুনর্গঠনের দায়িত্ব পেতে যাচ্ছেন 2006 বিশ্বকাপ জয়ী আন্দ্রেয়া পিরলো। পিরলোর হাতে কি শুরু হবে ইতালির ফুটবলের পুনর্জন্ম, নাকি আরও দীর্ঘ হবে আজুরিদের অন্ধকার অধ্যায়? আরও জানাচ্ছেন জুবাইর নূর। বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে 20টি বছর। এই 2 দশকে বিশ্বকাপের মূল পর্বে ইতালির জয় মাত্র একটি, 2014 সালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর টানা 3 গ্রেটেস্ট শোন আর্থের মঞ্চে আজুরিদের কোনো ম্যাচ নেই। যে দেশের জার্সিতে 4টি তারা, সেই দেশই এখন বিশ্বকাপের দর্শক। আর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পুনর্জাগরণের নকশা আঁকার দায়িত্ব পেতে যাচ্ছেন 2006-এর সেই বিশ্বজয়ী স্থপতি আন্দ্রেয়া পিরলো। বার্লিনের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইতালির প্রথম গোলের কর্নারটি ছিল তার, টাই ব্রেকারের প্রথম শটটিও তার। ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি জিতেছিলেন বিশ্বকাপের ব্রোঞ্জ বল। ইতালির হয়ে 116 ম্যাচ খেলা পিরলো ছিলেন 2006 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান কারিগর। জার্মানির মাটিতে সেই বিশ্বকাপে 3বার ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। 2 দশক পর এবার নিজ ঘরে ফিরতে যাচ্ছেন অন্য এক ভূমিকায়। বল নয়, এবার তার কাঁধে তুলে দেয়া হচ্ছে পুরো ইতালিয়ান ফুটবলের ভার। পেপ গার্দিওলার প্রত্যাখ্যানের পর 4 বছরের চুক্তিতে পিরলোকে প্রধান কোচ করার পথে ইতালিয়ান ফেডারেশন। বাকি এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সিদ্ধান্তটি আবেগের, তবে শুধু আবেগের নয়। দুবাইয়ের ইউনাইটেড এফসিকে প্রথম মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ লিগে তুলে পিরলো দেখিয়েছেন তার কোচিং ক্যারিয়ারের গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী। ছোট ক্লাব, সীমিত সম্পদ আর প্রচারের আলোর বাইরে অর্জিত এই সাফল্যই সম্ভবত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচিং সুপারিশ। তবে আশার দরজার পেছনেই লুকিয়ে আছে ঝুঁকির জানালা। 2020 সালে ইউভেন্টাসের দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমেই দলকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জেতালেও সিরিয়া শিরোপা ধরে রাখতে না পারায় 1 মৌসুম পরেই বিদায় নিতে হয় তাকে। এরপর তুরস্কের ফাতি কামাগুমরুক ও ইতালির সাম্পদোরিয়ায় কাজ করলেও প্রত্যাশিত ধারাবাহিকতা খুঁজে পাননি। ক্লাব পর্যায়ে যার গড় মেয়াদ 1 বছরেরও কম, তার হাতে এখন দেয়া হচ্ছে একটি ফুটবল জাতির দীর্ঘমেয়াদী অস্ত্রোপচার।
সমস্যা শুধু ফলাফলে নয়, পরিচয়েও। ইতালির ঐতিহাসিক ডিফেন্সিভ শৃঙ্খলা আছে, কিন্তু নেই নিয়মিত গোলদাতা। প্রতিভা আছে, কিন্তু ধারাবাহিকতা নেই। ইউরো জয়ের স্মৃতি আছে, অথচ বিশ্বকাপের দরজা টানা 3 বার বন্ধ। 1962 সাল থেকে 2014 টানা 14 বিশ্বকাপ খেলা দেশটি এখন নতুন প্রজন্মকে বিশ্বকাপের অভিজ্ঞতাই দিতে পারছে না। 48 দলের বিশ্বকাপেও জায়গা না পাওয়া তাই শুধু ব্যর্থতা নয়, পুরো ফুটবল কাঠামোর বিরুদ্ধে এক কঠিন রায়। একসময় পিরলো প্রতিপক্ষের 2 লাইনের মাঝখানে অসম্ভব পাসের রাস্তা খুঁজতেন। এবার তার সামনে আরও এক কঠিন কাজ, বিশ্বকাপ আর ইতালির মাঝখানে বন্ধ হয়ে যাওয়া পথটি আবারও খুলে দেয়া। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।